All right, class 8, physics, chapter number 11, page number 132. Paheli is curious to know whether application of a force can only change the speed of an object. তা Paheli একটু জানতে চাইছে যে শুধু ফোর্স লাগিয়ে আমরা স্পিডটা চেঞ্জ করতে পারি, স্পিডটা পাল্টাতে পারি। So let us look at activity 11.4. এটা তো দেখে নিয়েছিলাম না? না, এটা দেখিনি, এরকমই ছিল। Take a ball and place it on a level surface as you did in activity 11.3. টেবিল বা ফ্লোরের উপরে। Make the ball move by giving it a push. ধাক্কা দিয়ে একটু মানে মুভ করতে বলছে। Now place a ruler in its path as shown in figure 11.8b. তো মাঝখানে একটা রুলার মানে স্কেল একটা রাস্তায় রাখতে বলছে। Does the ball continue to move with the same direction after it strikes the ruler? কি একই ডাইরেকশনে যায়? না, we can see that দুটো অ্যারো মার্ক দেখতে পাচ্ছি, একটা যাওয়া, একটা ডিফ্লেক্ট হয়ে যেটা ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তা repeat the activity and try to obstruct the moving ball by placing the ruler in such a way that it makes different angles to its path. তার স্কেলটা একটু আলাদা আলাদা হবে, একবার সোজা, একবার একটু বেঁকি আলাদা অ্যাঙ্গেলস একটু স্কেলটাকে সামনে রাখতে বলছে। আর আমরা কি দেখবো, প্রত্যেকবার কিন্তু যখনই বলটা ধাক্কা লাগবে অন্য অ্যাঙ্গেল ধরে কিন্তু সেটা ডিফ্লেক্ট হয়ে যাবে, রাইট? Let us consider some more examples. In a game of volleyball, players often push the moving ball to their teammates to make a winning move. তাই তো, ভলিবল আমরা সবাই দেখি, স্কুলে খেলাও হয়। Sometimes the ball is returned to the other side of the court by pushing or smashing it. অনেক সময় ধাক্কা দিয়ে বা স্ম্যাশ, জোরে জেট স্ম্যাশ মারা হয় হাত দিয়ে, সেটাও হয়। In cricket, a batsman plays his or her shot by applying a force on the ball with the bat. Is there any change in the direction of motion of the ball in these cases? তা এই দুটি, ভলিবল প্লাস ক্রিকেট, কি ডাইরেকশনটা চেঞ্জ হয়? ইয়েস। বলার কিন্তু সোজা বল করে, একটু সুইং হবে, স্পিন হবে, কিন্তু ব্যাটসম্যান ও নিজের মতন যেদিকে গ্যাপ থাকবে সেদিকে কিন্তু শটটা মারতে পারবে, সোজা হতে পারে, ব্যাক সাইডে হতে পারে, রাইট লেফট, যেদিকে খুশি সে মারতে পারে। সিমিলারলি ভলিবলেও কিন্তু স্ম্যাশটা মারলে এনার্জি সোজা মারবে, রাইট লেফট সাইডে চেঞ্জ হতে পারে। In all these examples, the speed and the direction of the moving ball change due to the application of a force. তো এই যে দুটো এক্সাম্পল আমরা দেখলাম, ফোর্স অ্যাপ্লাই করে আমরা স্পিড এবং ডাইরেকশন দুটোই চেঞ্জ করছি। ব্যাটসম্যান যা বল করলে, স্পিন বল তো স্লো হয়, কিন্তু জোরে আরো বেশি স্পিডে কিন্তু 6 মেরে দেয় বা 4 মেরে দেয়, তাই তো? আর ভলিবলেও তাই, আস্তে আস্তে করে সব মারে, কিন্তু স্ম্যাশ যখন মারা হয় জোরে মারা হয়। Both speed and direction are changed. Can you give some more examples of this kind? আচ্ছা, অনেক আছে, ভাবলি তোমরা পাবে। A change in either the speed of an object or its direction of motion or both is described as a change in its state of motion. So what is state of motion? When there is change in either the speed of the object or the direction of the motion or both. দুটোই যখন হচ্ছে বা একটা হচ্ছে, যে কোনো দুটোর মধ্যে, তখন আমরা ওটা বলি change in state of motion. Thus a force may bring a change in the state of motion of an object. ফোর্স থেকে আমরা তার অবস্থাটা আমরা চেঞ্জ করতে পারি। State of motion. The state of motion of an object is described by its speed and the direction of motion. তাই এই যে স্টেট অফ মোশন আমরা কি, দুটো জিনিস দিয়ে বোঝাই আমরা, একটা হচ্ছে তার স্পিড আর একটা হচ্ছে ডাইরেকশন। এই দুটো মিলিয়ে কিন্তু আমরা তার যে কোনো অবজেক্টের স্টেট বা অবস্থা এটা বলি, কি কত জোরে বা কত আস্তে বা কত গতিতে যাচ্ছে, সেটা আমরা দুটো জিনিস মিলিয়ে কিন্তু আমরা বলি। Does it mean that application of force would always result in a change in the state of motion of the object? তা এর মানে কি, যখনই আমরা ফোর্স লাগাবো তখনই কি স্পিড আর ডাইরেকশনটা চেঞ্জ হবে অবজেক্টে? দেখি আমরা। It is common experience that many a time application of force does not result in a change in the state of motion. হয় না, কোনো চেঞ্জই হয় না। For example, a heavy box may not move at all even if you apply the maximum force that you can exert. পুরো জোর লাগাচ্ছ কিন্তু হতে পারে তুমি ওটা না নড়াতে পারছো। Again, no effect of force is observed when you try to push a wall. একটা ওয়াল যদি পুশ করি কোনো কিছুই হয় না। So that means force থেকে it is not that always change of state বা change of direction হবে, এটা সম্ভব নয় সব সময়। 11.5 force can change the shape of an object. তো এখানে টেবিলে আমি পুরোটা পড়ছি না, we can see some pictures. A lump of dough on a plate, আটা সানা হচ্ছে, তাই তো? শেপটা চেঞ্জ করে করে করে
একটা শেপে নিয়ে আসা হয়, তারপরে গোল গোল লেচি কাটা হয়। সিমিলারলি সিটে বসলে সিটটা কিন্তু একটু স্প্রিংগুলো থাকে একটু নিচের দিকে দেবে যায়, তাই না, চেপসে যায়। এই যে রাবার ব্যান্ড আছে এটাকে আমরা টেনে তার শেপটাকে লম্বা করে দিতে পারি, ছেড়ে দিলেই ছোট হয়ে যাবে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে একটা উডেন প্ল্যাঙ্ক প্লাস্টিক অর মেটাল স্কেল প্লেস বিটুইন টু ব্রিক্স, দুটো ইটের মাঝখানে একটা প্লাস্টিক বা একটা স্টিলের স্কেল রাখা আছে। তো অবভিয়াসলি মাঝখানে একটা অবজেক্ট আনলে একটু দেবে যাবে, কেন ওটা তো অত মোটা বা স্ট্রং থাকে না, খুব মোটা লোহা পিস হলে কিন্তু নিচে নামবে না। তার মানে এখানে দেখি ফোর্স এফেক্টে কিন্তু শেপটা সাইজটা কিন্তু চেঞ্জ হচ্ছে। নেক্সট পেজ, what do you conclude from the observations noted in table 11.2? What happens when you apply a force on an inflated balloon by pressing it between your palms? একটা inflated মানে ফোলা বেলুনকে যদি আমরা দুই হাত ধরে আমরা চিপে রাখি কি হবে? একটু চেপসে যাবে আর বেশি হলে ফেটেও যেতে পারে। What happens to the shape of a ball of dough when it is rolled to make a chapati? যখন রোল করা হয় কি হয়, গোল সার্কুলার হয়ে যায় একটা, তাই না, রাউন্ড হয়ে যায়, শেপটা চেঞ্জ হয়ে যায়। What happens when you press a rubber ball placed on a table? টেবিলে একটা রাবার বল আছে, সেটা টিপলে কি হবে, একটু চেপসি যাবে। In all these examples you saw that the application of force on an object may change its shape. ফোর্স থেকে তার শেপটা কিন্তু পাল্টাতে পারে বা পাল্টাচ্ছে। মে লেখা আছে দেখো, ঠিক আছে, কোনো কেন সবসময় কিন্তু শেপটা চেঞ্জ করতে পারি না আমরা। Having performed all the above activities, you would have realized that a force, what can a force do? এই পাঁচটা পয়েন্ট দেওয়া আছে যা যা পড়লাম আমরা। মে মেক অ্যান অবজেক্ট মুভ ফ্রম রেস্ট, চুপচাপ রেস্ট আছে, দাঁড়িয়ে আছে, সেটাকে মুভ করতে পারি। মে চেঞ্জ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট ইফ ইট ইজ মুভিং, যদি মুভ করছে তার স্পিডটা আমরা চেঞ্জ করতে পারি। মে চেঞ্জ দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট, কোন একটা অবজেক্ট মুভ করছে তার ডাইরেকশনটা আমরা চেঞ্জ করতে পারি। মে ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য শেপ অফ অ্যান অবজেক্ট, শেপটা চেঞ্জ করতে পারি। মে কজ সাম অর অল অফ দিস এফেক্টস, একসাথে সাইমালটেনিয়াসলি, এই যে আমরা চারটে পয়েন্ট উপরে পড়লাম, একটা বা মোর দেন ওয়ান থিং ক্যান হ্যাপেন একসঙ্গে। যেমন একটা বল করলো, জোরে মারলাম, বলের স্পিডটা চেঞ্জ হয়ে গেল, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল, কোনো সময় বলের শেপটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এত জোরে মারলো কি বলটা ছিঁড়ে গেল, বা কমা বল থাকলে বলটা চ্যাপটা হয়ে গেল, ঠিক আছে, বল ভেঙে যায়, হয় ব্যাট ভেঙে যায়। So these are the characteristics of force, এটা মাথায় রাখবে, these are the characteristics of force. What can force do? বা আমরা সোজা কথা বলতে পারি, what are the characteristics of force? While a force may cause one or more of these effects, it is important to remember that none of these actions can take place without the action of a force. তো এই যে আমরা পয়েন্ট কটা পড়লাম, ফোর্স ছাড়া কোনো কাজ হতে পারে না, না শেপ চেঞ্জ হবে, না স্পিড ইত্যাদি। Thus an object cannot move by itself, it cannot change speed by itself, it cannot change direction by itself, and its shape cannot change by itself. তাই কোনো জিনিসই কিন্তু এই যে আমরা চারটে পয়েন্ট বললাম, এখনই শেপ, সাইজ, স্পিড, ডাইরেকশন কিন্তু উইদাউট ফোর্স চেঞ্জ হবে না। Next, contact forces. Now forces are basically of two types, contact force and non-contact force. নামই আছে কন্ট্যাক্ট মানে টাচে থাকবে। তা কালকে আমি ডিসকাস করছিলাম মাস্কুলার ফোর্সের ব্যাপারে। Can you push or lift a book lying on a table without touching it? Can you lift a bucket of water without holding it? Generally, to apply a force on an object, your body has to be in contact with the object. না টাচ করে না আমরা বালতি জল তুলতে পারবো, বালতি কেন, এক মগ জল তুলতে পারবো না, কোনো একটা অবজেক্টই তুলতে পারবো না। The contact may also be with the help of a stick or a piece of rope, মানে ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে। আমি একটা কাঠি দিয়ে একটা মরা সাপটাকে তুলে দিলাম, হাত দিয়েও তুলতে পারি, কিন্তু কাঠি দিয়েও তুলে দিলাম, সাপ তো হাত দিয়ে তুলবো না, তাই তো। সো ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি উইথ দ্য হেল্প অফ সাম আদার অবজেক্ট আমরা কিন্তু কন্ট্যাক্টে আছি। ইনডাইরেক্টলি আমরা আমাদের হাত স্টিক থেকে আবার অবজেক্টকে আমরা টাচ করতে পারি। When we push an object like a school bag or lift a bucket of water, where does the force come from? কোথা থেকে আসে? যখন বালতি জল তুলি বা বালতি বা কোনো অবজেক্ট তুলি, this force is caused by the action of muscles in our body. আমাদের মাসলস থেকে আসে। The force resulting due to the action of muscles is known as the muscular force. তো যে ফোর্সটা আমাদের মাসলস থেকে আসে আমাদের, that is known as muscular force. বক্সটা দেখবো, it is the muscular force that enables us to perform all activities involving movement
or bending of our body. তো সব কিছু চলাফেরা, বেন্ড করা, মুভমেন্ট সব কিন্তু এই মাস্কুলার ফোর্স থেকেই আসে। In class 7 you have learned that in the process of digestion the food gets pushed through the alimentary canal. Total alimentary canal বলতে একদম মাউথ থেকে নিয়ে ফুড পাইপ থেকে নিয়ে একদম স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এনাস, টোটাল পুরো একদম রাস্তাটা, এই সিস্টেমটা বলা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। তা খাবারটা পাস হয়ে যায়, ঠিক আছে, পুশ হয়ে যায়। কুড ইট বি মাস্কুলার ফোর্স দ্যাট ডাজ ইট? এটা কি কোনো মাস্কুলার ফোর্স? ইয়েস। You also note that lungs expand and contract while we inhale and exhale air during breathing. আমাদের লাংস, ফুসফুসেগুলো কিন্তু এক্সপ্যান্ড করে, কন্ট্রাক্ট করে যখন আমরা ব্রিথ করি, তো ওটাও মাসলসগুলো কিন্তু মুভ করে। Where are these muscles located which make breathing possible? এই মাসলসগুলো কোথায় আছে? Can you list a few more examples? These are present inside our body. Heart is also muscular organ. হার্টের কিন্তু সবসময় পাম্প করতে থাকে, মাসলসগুলোই কিন্তু মুভ করে। এ ব্যাপারে ডিটেলসে তোরা হায়ার ক্লাসে পড়বি, ডিফারেন্ট টাইপস অফ মাসলস পড়বি, কী কী মাসলস হয়। তা বেসিক্যালি এখানে বলতে চাইছে রিগার্ডিং আওয়ার মাস্কুলার ফোর্স, আমরা অনেক কিছুই করতে পারি এবং আমাদের শরীরের মধ্যেও অনেক কিছু হয়। Animals also make use of muscular force to carry out their physical activities and other tasks. তো অ্যানিমালসরাও দেখতেই পাচ্ছি এখানে গরু ধান বয়েছে, they also use their muscular force. Animals like bullocks, horses, donkeys and camels are used to perform various tasks for us. তো অনেকগুলো জীবজন্তু আমরা আমাদের অনেক কাজের জন্য ব্যবহার করি। উট হচ্ছে, গাধা, ঘোড়া, হাতিও আছে, বুলক্স আছে। In performing these tasks they use muscular force. Since muscular force can be applied only when it is in contact with an object, it is also called a contact force. এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, why is muscular force known as contact force? কেন হয়? So since muscular force can be applied only when it is in contact with an object, it is also called a contact force. Now are there other type of contact forces? আছে, আরো আছে। এই যে দেখছি আমরা friction. Recall some of your experiences. A ball rolling along the ground gradually slows down and finally comes to rest. তাই তো বলটা গড়িয়ে গড়িয়ে লাস্টে কিন্তু থেমে যায়। When we stop pedaling a bicycle, it gradually slows down and finally comes to a stop. তো সাইকেল যদি আমরা পেডাল মারতে বন্ধ করে দিই, আস্তে আস্তে কিন্তু ওটাও থেমে যাবে। A car or a scooter also comes to rest once its engine is switched off. তা কার বা স্কুটার সেটাও রেস্টে চলে আসে যখন তার ইঞ্জিনটা আমরা বন্ধ করে দিই। Similarly, a boat comes to rest if we stop rowing it. একটা নৌকাও থেমে যাবে যদি আমরা রো করতে বন্ধ করে দিই। Now, in all these situations, no force appears to be acting on the objects. তো এই যে কথাগুলো আমরা দেখলাম, কার থেমে যাচ্ছে চলতে চলতে, সাইকেল পেডাল বন্ধ করলে কিন্তু থেমে যাচ্ছে। আমরা জানি যে we can also stop any object by applying force. যেমনি বল গড়িয়ে গড়িয়ে খাচ্ছে, আমি হাত দিয়ে ধরে নিলাম, স্টপ করলাম, কিন্তু এখানে কিন্তু কোনো ফোর্স লাগছে না, আমি তো বরঞ্চ ফোর্সটা আমরা স্টপ করে দিচ্ছি। সাইকেল পেডলিং যখন স্টপ করে দিচ্ছি তার মানে আমি ফোর্সটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু তাও কিন্তু থেমে যাচ্ছে। কি করে? Yet their speed gradually decreases and they come to rest after some time. তবুও কিন্তু তাদের স্পিডটা আস্তে আস্তে কমে যায় এবং লাস্টে থেমে যায়। What causes a change in their state of motion? তা এই যে তাদের স্টেট অফ মোশনে চেঞ্জ হয়, আস্তে আস্তে স্পিডটা ডিক্রিজ হয়ে স্টপ হয়ে যায়, কি জন্য? Could some force be acting on them? কি কোনো এদের উপরে ফোর্স কাজ করছে? Can you guess the direction in which the force must be acting in each case? তা এই যে ফোর্সটা লাগছে বা অ্যাক্ট যদি হচ্ছে, কোন ডাইরেকশনে হচ্ছে? The force responsible for changing the state of motion of objects in all these examples is the force of friction. It is the force of friction between the surface of the ball and the ground that brings the moving ball to rest. Similarly, friction between water and the boat brings it to a stop once you stop rowing. তা সবসময় দেখো এটাও কিন্তু কন্ট্যাক্ট ফোর্স। যখন রাস্তায় বা বলটা যখন সারফেসে গড়াগড়ি খাচ্ছে, there is a force of friction between the floor and the ball. সিমিলারলি আমরা পড়লাম জলের মধ্যে আর বোটের মধ্যে কিন্তু একটা কন্ট্যাক্ট ফোর্স আর কাজ করছে, যেটা বলছি আমরা ফোর্স অফ ফ্রিকশন। এবার কোন ডাইরেকশনে অ্যাক্ট করছে? The force of friction always acts on the moving objects and its direction is always opposite to the direction of motion. সাপোজ একজন সাইকেল চালাচ্ছে, এবার আমরা কিন্তু চালাতে পিছন থেকে ধরে টানলে, ইফ ইউ পুল ইট, তখন কিন্তু স্টপ হবে।
কিন্তু নর্মালি এখানে যেটা ফোর্স অফ ফ্রিকশন আমরা কাজ করি, যদি এটা সামনের দিকে যাচ্ছে তো উল্টো অপোজিট দিকে কিন্তু ফোর্স অফ ফ্রিকশন কাজ করছে। সাপোজ আমার দিকে একটা বাইক আসছে, কিন্তু ফোর্স অফ ফ্রিকশন যদি বলি কোন দিকে কাজ করছে, উল্টো দিকে, তার সামনের দিকে কিন্তু কাজ করছে। আমার দিকে যদি আসে তা আমার তরফ থেকে বাইকের দিকে কিন্তু উল্টো দিকে যাচ্ছে ফোর্স অফ ফ্রিকশন। আমি এইভাবে যেভাবে যদি সামনে থেকে ধরে আটকাই সেভাবে ফোর্স অফ ফ্রিকশনটা কাজ করে অপোজিট। কারণ যদি সেম ডাইরেকশন হয় তাহলে তো কিন্তু আটকাবে না, যেদিকে মোশন মুভ করছে অবজেক্ট সেম ডাইরেকশন যদি ফোর্স অফ ফ্রিকশন হয় তাহলে তো স্পিড বেড়ে যাবে, তাই না? Since the force of friction arises due to contact between surfaces, it is also an example of contact force. You will learn more about this force in chapter 12. You may be wondering whether it is essential for the agent applying a force on an object to be always in contact with it. তো আমরা এতক্ষণ ভাবছি যে হ্যাঁ সবসময় কন্ট্যাক্টে থাকলেই কিন্তু, এজেন্ট মানে যেমনি এখানে ওয়াটার হতে পারে, উইন্ড হতে পারে, তারপরে ফ্লোর হতে পারে, তো সবসময় কন্ট্যাক্টে থাকবে কিনা। এরপরে যেটা আছে আমাদের নন কন্ট্যাক্ট ফোর্সেস, দিস উই উইল টেক ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, মানে এখানে কন্ট্যাক্টে থাকবে না কিন্তু ফোর্স কাজ করবে। সো ম্যাথস এক্সারসাইজ আমরা আজকে করব 3.2। তার আগে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা দেখতে থাকব। Some of the measures of the exterior angles of a polygon, যে কোনো একটা পলিগন হোক, whether 3 side 4 5, তার exterior angle এর sum কত থাকছে। Now we can see the property here. Therefore the sum of the measures of the external angles of any polygon is 360 degree. কালকে আমি এটা ডিসকাস করছিলাম, যে কোনো পলিগন হোক, whether ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, পেন্টাগন, হেক্সাগন, তার যতগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেলস হবে তার টোটাল সাম হবে কিন্তু 360। অ্যাঙ্গেল সাম প্রপার্টি কিন্তু আলাদা আলাদা, ট্রায়াঙ্গেলের জন্য 180, কোয়াড্রিলেটারের জন্য 360, তাই তো, পেন্টাগনের জন্য 540। কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম প্রপার্টি যেটা বলছে, ওটা বলছে কি অ্যানি পলিগন তার কিন্তু যতগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল থাকবে তার সাম হবে 360 ডিগ্রি ফিক্স। সো এক্সাম্পল 1টা দেখে নেব আমরা। ফাইন্ড মেজার এক্স। তো এখানে দেখতে পাচ্ছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল সবকটা 50, 110, 90 ডিগ্রি আর এক্স সবকটা কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তা আমরা জানি কি সাম অফ অল দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। এই যে এখানে এক্স প্লাস 90 প্লাস 50 প্লাস 110 ইজ 360, ওয়াই? রিজনটা এখানে কোয়েশ্চেন মার্ক লাগিয়েছে, বাট ইউ নিড টু রাইট দ্য রিজন। কি লিখবে? সাম অফ এক্সটার্নাল অ্যাঙ্গেলস অফ অ্যানি পলিগন ইজ 360 ডিগ্রি। এটা লিখে দেবে প্রপার্টি ব্র্যাকেটে, লিখতেই হবে। সো এগুলোকে টোটাল অ্যাড করে 250 এসছে, 250 ওই দিকে গিয়ে মাইনাস গেছে, এখানে স্টেপটা কিন্তু নেই, তোমরা কিন্তু স্টেপ করবে। সো এক্স ইজ 110 ডিগ্রি। নেক্সট আমরা চলে যাচ্ছি এক্সাম্পল 2-এ। ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস অফ এ রেগুলার পলিগন হুজ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল হ্যাজ এ মেজার অফ 45 ডিগ্রি। তো এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইচ মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল দেওয়া আছে, প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কতগুলো সাইডস হবে, কারণ এখানে বলে দিয়েছে রেগুলার পলিগন, ঠিক আছে। এবার নাম্বার অফ সাইডসটা জিজ্ঞেস করেছে। এবার দেখো টোটাল মেজার অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা জানি। মেজার অফ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে। দেয়ারফর নাম্বার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস আমরা বার করবো, টোটাল যে সাম থাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেলে 360 হবে সবসময়, ডিভাইড বাই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। আর এই ফর্মুলাটা কিন্তু রেগুলার পলিগন ক্ষেত্রেই হবে, কিন্তু মাথায় রাখবে। সো নাম্বার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 360 ডিভাইড বাই ভ্যালু অফ বা মেজার অফ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন, ঠিক আছে। যদি 60 থাকে 60 দিয়ে করবো, 90 থাকলে 90 দিয়ে করবো। সো 360 ডিভাইড বাই 45 ইজ ইকুয়াল টু 8। দেয়ারফর দ্য পলিগন হ্যাজ 8 সাইডস। ক্লিয়ার? তা দুটো ফর্মুলা আমরা দেখলাম, একটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম প্রপার্টি, আর একটা নাম্বার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস ফর আ রেগুলার পলিগন ইজ ইকুয়াল টু 360 ডিভাইড বাই ইচ অ্যাঙ্গেল বা মেজার অফ ইচ অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তা এইটা তুই কর একটু। তাহলে এটা যেটা দেখছো ব্যাপারটা, এখানে 3 এক্সটেরিয়র অ্যাঙ্গেলস আর গিভেন 125, 125 আর x। তাহলে ফার্স্টটা যদি করি আমরা x প্লাস 125, তাহলে এটা করার দরকার নেই, এমনি তোরা করতে পারবি। তো 125 প্লাস 125 প্লাস x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, তাই তো।
রিজনটা লিখতে হবে, you have to write the reason. The sum of exterior angles is equals to 360 degree. So x plus 125 plus 125 is equal to 360 plus করলে 250 দিয়ে মাইনাস করলে x is equal to 110 ঠিক আছে। সিমিলারলি বিটাতে দেখছি আমরা এখানে এটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা এক্সটিরিয়র অ্যাঙ্গেল কটা দেওয়া আছে, এটা x আছে, এটা 70 ডিগ্রি আছে, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই যে এই দিকটা যদি 90 ডিগ্রি হয় এই দিকটাও 90 ডিগ্রি হবে, তাই না, অ্যাকর্ডিং টু লিনিয়ার পেয়ার, তাই তো। সো দ্যাট মিনস x plus 90 plus 60 plus 90 plus 70 is equal to 360, তাই তো, is equal to 360। তাহলে 90 60 90 90 180 240 310 মাইনাস করলে x is equal to 50 ডিগ্রি ঠিক আছে। প্রপার্টিটা অবশ্যই লিখবে। নাম্বার 2, ফাইন্ড দ্য মেজার অফ ইচ এক্সটিরিয়র অ্যাঙ্গেলস অফ আ রেগুলার পলিগন অফ 9 সাইডস। তা এক্সটিরিয়র অ্যাঙ্গেলে মেজার ফাইন্ড করতে বলেছে, আর এটা রেগুলার পলিগন। সো measure of exterior angle, so exterior angle of regular polygon is equal to 360 by number of sides। ওই ফর্মুলা থেকে এক্সাম্পল 2 এ যে ফর্মুলা ছিল ওইটাই বানাতে হবে। measure of each exterior angle is equal to 360 by number of sides। তো 360 by 9 হয়ে যাবে 40 ডিগ্রি এটা, আর এটা 360 divided by 15 হয়ে যাবে 15 2 is 30 15 2 is 30 15 4 is 60 24 ডিগ্রি ঠিক আছে। বাকিগুলো একটু করবে ঠিক আছে।